বন্ধুরা, আজ আমরা এক অদ্ভুত হরর ফিল্মের কথা জানাবো। তবে বলে রাখি, গল্পে স্পয়লার রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকুন। গল্পটা শুরু হয় এক অদ্ভুত পাখি কোকিলের জীবনচক্র দেখিয়ে। এই পাখিরা অন্যের পাখির বাসায় ডিম পাড়ে, আর সেই বাচ্চা বড় হয়ে বাসার আসল বাচ্চাদের নিচে ফেলে দেয়, যাতে পালক বাবা মা শুধু তাকেই খাওয়ায়। এই ছোট্ট তথ্যটি সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা মনে রাখবেন। এরপর দৃশ্য চলে আসে একটি প্রাইমারি স্কুলে, যেখানে জেমারের ক্লাস চলছিল। সে একজন শিক্ষিকা এবং তার বয়ফ্রেন্ডের নাম টম। তারা দুজন নিজেদের জন্য একটি নতুন বাড়ি খুঁজছিল। এরপর ক্লাস শেষে তারা দেখা করে এবং একটি রিয়েল এস্টেট এজেন্সিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তারা ইয়ন্ডার নামের এক অদ্ভুত রিয়েল এস্টেট এজেন্সিতে পৌঁছায়। এজেন্সির ভেতরটা যেন অদ্ভুত রকমের গোছানো, কিন্তু সব বাড়ির মডেল দেখতে হুবহু এক। সেখানে মার্টিন নামের একজন এজেন্ট তাদেরকে স্বাগত জানায়। এই মার্টিনের আচরণ ছিল খুবই অস্বাভাবিক এবং রোবটের মতো। সে তাদের ইয়ন্ডার নামের এক আবাসিক এলাকার কথা বলে, যা নাকি একদম শান্ত ও নির্জন। এরপর অনেকটা জোর করে মার্টিন তাদের সেখানে একটি বাড়ি দেখতে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। তারা নিজেদের গাড়িতে মার্টিনকে অনুসরণ করছিল, আর সেই জায়গায় পৌঁছায়। জায়গাটা ছিল আরো বেশি অদ্ভুত। সব বাড়ি দেখতে হুবহু এক, আর আকাশের মেঘগুলো যেন তুলো দিয়ে বানানো। সেখানে কোনো মানুষ বা অন্য কোনো গাড়ি ছিল না। এরপর মার্টিন তাদের একটি 9 নম্বর বাড়ির ভেতরে নিয়ে যায় এবং পুরো বাড়িটা ঘুরে দেখায়। সে তাদের জন্য ফ্রিজ থেকে শ্যাম্পেন আর স্ট্রবেরি বের করে, কিন্তু তারা তা নিতে অস্বীকার করে। এরপর সে তাদের একটি নার্সারি রুমে নিয়ে যায়, যা আগে থেকেই নীল রং করা ছিল। এই রুম দেখে জেমা যখন বলে, আমাদের এখনো বাচ্চা হয়নি, মার্টিন হুবহু জেমার গলার কণ্ঠ নকল করে বলে, ও এখনো বাচ্চা হয়নি। এরপর তারা যখন বাড়ির পেছনের বাগান দেখতে যায়, মার্টিন তাদের সাথে যায় না। আর কয়েক মুহূর্ত পরেই তারা বুঝতে পারে মার্টিন উধাও হয়ে গেছে। তারা মার্টিনকে খুঁজতে বাড়ির ভেতরে আসে, কিন্তু তাকে কোথাও পায় না। তারা বুঝতে পারে এখানে থাকাটা তাদের জন্য ঠিক হবে না। এরপর তারা বাইরে এসে দেখে মার্টিনের গাড়িটিও নেই। টম বুঝতে পারে এটাই সুযোগ পালানোর। এরপর তারা তাদের গাড়িতে উঠে সর্বোচ্চ গতিতে সেই এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তো এখন শুরু হয়। তারা যতবারই কোনো রাস্তার মোড় নেয় আর যতভাবেই গাড়ি চালাক না কেন, বারবার সেই 9 নম্বর বাড়ির সামনে এসেই পৌঁছায়। পুরো এলাকাটা যেন এক গোলক ধাঁধা। সারাদিন চেষ্টা করার পর যখন রাত নেমে আসে, তাদের গাড়িতে তেল ফুরিয়ে যায়। এরপর বাধ্য হয়েই তারা সে বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ফ্রিজ থেকে সেই স্ট্রবেরি খায়, কিন্তু অবাক হয়ে দেখে যে সেগুলোর কোনো স্বাদ নেই। এরপর যখন সকাল হয়, টম ছাদের উপরে ওঠে। সে দেখে যতদূর চোখ যায় শুধু একই রকম বাড়ির এক অন্তহীন সাগর। এরপর পালানোর আর কোনো রাস্তা না দেখে তারা সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করে। তারা সারাদিন ধরে বেড়া টপকে বাগানের পর বাগান হাঁটতে থাকে। অবশেষে সন্ধ্যায় তারা একটি বাড়িতে আলো দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছে তারা সে আগের রাতের স্ট্রবেরি আর শ্যাম্পেনের গ্লাস দেখতে পায়। তারা বুঝতে পারে আবারও সেই 9 নম্বর বাড়িতেই ফিরে এসেছে। রাগে আর হতাশায় জেমা চিৎকার করতে থাকে, আর টম এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পুরো বাড়িটিতেই আগুন লাগিয়ে দেয়। সে ভেবেছিল ধোঁয়া দেখে হয়তো তাদের কেউ উদ্ধার করতে আসবে।
তারা বাড়ির বাইরে বসে আগুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে তারা দেখে বাড়িটা একদম আগের মতো অক্ষত। এরপর তারা দরজার সামনে রাখা একটি বাক্স দেখতে পায়, যার ভেতরে ছিল একটি মানব শিশু। ওই বক্সে লেখা ছিল, এই শিশুটিকে বড় করো এবং মুক্তি পাও। এরপর দেখতে দেখতে ৯৮ দিন এগিয়ে যায়। শিশুটি অস্বাভাবিক দ্রুত বেড়ে ওঠে, যেন ১০ বছরের এক বালকে পরিণত হয়েছে। ছেলেটির আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। সে তাদের কথা আর ঝগড়া হুবহু নকল করত এবং যখন তার কিছু লাগতো তখন এক তীক্ষ্ণ কান ফাটানো চিৎকার করত। টম এই পরিস্থিতি মেনে নিতে পারছিল না। সে বাড়ির পেছনের উঠোনে একটি গর্ত খুঁড়তে শুরু করে। তার বিশ্বাস ছিল এই সিস্টেমের নিচে নিশ্চয়ই কিছু একটা আছে যা তাদেরকে এখান থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। এই গর্ত খোঁড়াই ছিল তার একমাত্র বিদ্রোহ। একদিন সকালে ছেলেটির চিৎকারে অতিষ্ঠ হয়ে টম তাকে গাড়িতে লক করে দেয়। সে সিদ্ধান্ত নেয় তাকে না খাইয়ে মারবে। কিন্তু জেমার খুব মায়া হয় এবং সে ছেলেটিকে বের করে আনে। সেদিন থেকে জেমা আর ছেলেটি একদলে হয়ে যায়, আর টম ভেতরে ভেতরে একা হয়ে পড়ে। এবং মাটি খুঁড়াই যেন তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে। আর ছেলেটি দিনের বেশিরভাগ সময় টিভির সামনে বসে অদ্ভুত এক জ্যামিতিক প্যাটার্ন দেখত। আর এদিকে টম লক্ষ্য করে সে গর্ত খোঁড়ার সময় মাটির নিচ থেকে যে শব্দ শুনতে পায়, ঠিক টিভির ভেতর থেকে একই রকম শব্দ ভেসে আসে। সে অদ্ভুত এই মায়াজালে ফেসে ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারপরও গর্ত খোঁড়া থামায় না। এদিকে জেমা ছেলেটিকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করলেও তার ভেতর কোনো আবেগ বা ভালোবাসা খুঁজে পায় না। এরপর একদিন ছেলেটি বাইরে থেকে ঘুরে এসে জেমার হাতে একটি অদ্ভুত বই দেয়। এই বইটিতে ছিল অচেনা সব প্রতীক আর সেই ভিনগ্রহী প্রাণীদের ছবি। তাদের গলার নিচে থলির মতো অংশ ছিল। সেই রাতে জেমা ছেলেটিকে অনুকরণ করার খেলা খেলতে থাকে। সে তাকে টম এবং একটি কুকুরের আচরণ নকল করতে বলে। টম কিভাবে কথা বলে এবং কুকুর কিভাবে ঘেউ ঘেউ করে, ছেলেটি তা নিখুঁতভাবে করে দেখায়। কিন্তু যখন জেমা তাকে প্রশ্ন করে, তুমি এই বইটি কার কাছ থেকে নিয়ে এসেছো, তাকে একটু অনুকরণ করে দেখাও, ছেলেটি তার গলা ফুলিয়ে টিভির সে ভয়ঙ্কর শব্দ করতে শুরু করে। জেমা প্রথমবারের মতো ভয়ে শিউরে ওঠে এবং সে বুঝতে পারে এই ছেলে তো কোনো মানুষ নয়। এরপর গল্প আরো এগিয়ে যায়। ছেলেটি এখন একজন পূর্ণবয়স্ক যুবক, যাকে দেখতে হুবহু সে মার্টিনের মতো। এরপরের সিনে দেখা যায় টম এখন গুরুতর অসুস্থ। সে গর্ত খোঁড়ার সময় মাটির নিচে একটি ভ্যাকুয়াম ব্যাগে একটি মানুষের মরদেহ খুঁজে পায়। ভয়ে আর আতঙ্কে সে গর্ত থেকে উঠে আসে। এরপর সে জেমাকে কাছে ডেকে আনে এবং জেমার কোলে মাথা রেখে টম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখনই যুবক ছেলেটি একটি বড় ভ্যাকুয়াম ব্যাগ নিয়ে হাজির হয়। সে টমের মরদেহ সে ব্যাগে ভরে টমেরই গর্তে তাকে ফেলে দেয়, আর জেমা কান্না করতে থাকে। এরপর সে ভাবে টম তো ঠিকই করেছিল, তাকে গাড়িতে বন্দি করে তাকে মেরে ফেলাই উচিত ছিল। তখন জেমা সিদ্ধান্ত নেয় তাকে আক্রমণ করবে।
পরদিন সকালে জেমা লুকিয়ে থাকে এবং কুড়াল নিয়ে ছেলেটিকে আক্রমণ করে, কিন্তু ছেলেটি আহত হয়ে লাফ দিয়ে ফুটপাতের নিচে এক অদ্ভুত সুড়ঙ্গে ঢুকে পড়ে। এরপর জেমা তাকে তাড়া করতে করতে এক গোলকধাঁধায় পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় তাদেরই মতো আরো অনেক পরিবার এই গোলকধাঁধায় আটকা পড়ে আছে। মানে একই দুঃস্বপ্নের মধ্যে তারা আটকা পড়ে আছে। হঠাৎ করেই সে নিজেকে আবার সে ৯ নম্বর বাড়িতে আবিষ্কার করে। ক্লান্ত ও পরাজিত জেমা বাড়ির বাইরে এসে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর যুবক ছেলেটি এসে তাকে একটি ভ্যাকুয়াম ব্যাগে ভরতে শুরু করে। জেমা শেষবারের মতো বলে, আমি তোমার মা নই। ছেলেটি ঠান্ডা গলায় উত্তর দেয়, তুমি একজন মা, আর মায়েদের কাজই হলো মরে যাওয়া। সে জেমার দেহ সেই গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয় এবং ঘাস দিয়ে জায়গাটা ঢেকে দেয়। এরপর ছেলেটি গাড়িতে তেল ভরে এবং গাড়ি চালিয়ে শহরের সেই রিয়েল এস্টেট এজেন্টে ফিরে আসে। সেখানে পৌঁছে দেখে আগের মার্টিন বৃদ্ধ হয়ে তার চেয়ারেই মারা যাচ্ছে। এরপর সে তার নেম ট্যাগটি নিজের শার্টে পরে নেয়। এবং নতুন এক দম্পতিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়। এ ভয়ঙ্কর চক্র চলতেই থাকে অনন্তকাল ধরে, আর এভাবেই সিনেমাটি শেষ হয়। সো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে কনসিডার সাবস্ক্রাইব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন আপনারা। বাই বাই।